আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে মীর আব্দুল করিম কলেজ আয়োজিত অর্থনীতির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি মুসাম্মদ ফরিদা ইয়াসমিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকে আমরা যে অধ্যায় পড়াবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র থেকে অধ্যায় দ্বিতীয়। এই অধ্যায়ের আলোচনার বিষয় ভোক্তা ও উৎপাদকের আচরণ। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে কতগুলো ছবি দেয়া আছে, ছবিগুলো একটু মনোযোগ সহকারে দেখো। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে এখানে বিক্রেতা আছে এবং ক্রেতা আছে। একজন ক্রেতা কেনাকাটা করছে, আর অপরদিকে পাশের ছবিতে এখানে অনেক ক্রেতা বিক্রেতা আছে। ছবি থেকে তোমরা আজকের পঠিত বিষয়টা উপলব্ধি করতে পারছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা চাহিদারই অংশ হিসাবে, অর্থাৎ ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা। এখানে একজন ক্রেতা কেনাকাটা করছে, এটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা, আর এটা হচ্ছে বাজার চাহিদা। আসো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। এই পাঠ শেষে যা যা তোমরা শিখতে পারবে সেগুলো হচ্ছে ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদার সংজ্ঞা সম্বন্ধে জানতে পারবে। ব্যক্তিগত চাহিদা রেখা থেকে কিভাবে বাজার চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটাও শিখতে পারবে। আর চাহিদার নির্ধারক সমূহ গুলো সম্বন্ধে জানতে পারবে। তাহলে আমরা প্রথমে ব্যক্তিগত চাহিদা নিয়ে আলোচনা করি। আমরা এর আগে চাহিদা চ্যাপ্টার একটা অংশ পড়ানো হয়েছে, যে চাহিদা কাকে বলে, কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। তো আজকে আমরা আলোচনা করব যে ব্যক্তিগত চাহিদা বলতে কি বোঝায়। ব্যক্তিগত চাহিদা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্য যে পরিমাণ কিনতে চায় তাকেই ব্যক্তিগত চাহিদা বলে। অর্থাৎ বাজারে যদি একজন ভোক্তা একটি দ্রব্যের কি পরিমাণ কিনতে চায় সেটাকে বলা হবে ওই দ্রব্যের ব্যক্তিগত চাহিদা। তো ব্যক্তিগত চাহিদা আমরা নিচে সূচিটা খেয়াল করি। এখানে একটা ব্যক্তিগত চাহিদার সূচি দেওয়া আছে, যেমন দ্রব্যের দাম এখানে প্রতি একক টাকায় হিসাব করা হবে, আর অপরদিকে চাহিদার পরিমাণ এগুলো এককে হিসাব করা হবে। আমরা চাহিদার সূচি এর আগে পড়েছি, চাহিদা বিধি, চাহিদার সূচি সম্বন্ধে এর আগে জেনেছি। এখানে দেখো চাহিদা সূচিতে চাহিদা বিধিটা প্রতিফলিত হয়। এখানে দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক। এরপরে দাম কমে যখন 6 টাকা হলো তখন চাহিদার পরিমাণ এখানে কি হলো, বেড়ে গেল কিন্তু 8 একক। দ্রব্যের দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। এরপরে দাম যখন আরো কমে গেল 4 টাকা তখন হচ্ছে চাহিদার পরিমাণ আরো বেড়ে গেল 12 একক হলো। তাহলে এখানে খেয়াল করো যে আমরা জানি যে দাম কমলে চাহিদা বেড়ে যায়, এই সূচিতেও সেটা প্রতিফলিত হয়েছে। এখানে আমরা দামের দিকে খেয়াল করি যে দাম যখন কমে যাচ্ছে 8 টাকা 6 টাকা 4 টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে, এখানে 4 একক 8 একক 12 একক। তো এইভাবে একটা দ্রব্যের বিভিন্ন দামে একজন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে চায় এটাকেই বলা হবে ব্যক্তিগত চাহিদা।
তো এই চাহিদা সূচির উপর ভিত্তি করে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এর আগে আমরা এভাবে দেখিয়েছি যে একটা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। তাহলে ব্যক্তিগত চাহিদা সম্বন্ধে আমরা জানলাম যে যখন একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে চাবে তখন সেটাকে বলা হবে ব্যক্তিগত চাহিদা। এরপরে আসো আমরা আলোচনা করি বাজার চাহিদা বা মার্কেট ডিমান্ড যেটা বলা হয়। বাজারে আমরা দেখি যে শুধু একজন ব্যক্তি থাকে না, অনেক বা অসংখ্য ব্যক্তি থাকে, অনেক ভোক্তা থাকে, ক্রেতা থাকে, তারা ক্রয় করতে চায়। তো বাজার চাহিদাটা হবে যে বাজারে যে সকল ভোক্তারা থাকবে তাদের ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে বলা হবে বাজার চাহিদা। অর্থাৎ বাজারের সকল ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে বাজার চাহিদা বলা হয়। এক একজন ব্যক্তি তার যে চাহিদা থাকবে, ব্যক্তিগত চাহিদাগুলো থাকবে, সেগুলোর সমষ্টি অর্থাৎ যোগফল যোগ করেই বাজার চাহিদা পাওয়া যাবে। এখানে তোমরা সূচিটা খেয়াল করো যে একটা বাজার চাহিদার সূচি এখানে দেওয়া হয়েছে। এখানে দ্রব্যের দাম আছে, তারপরে প্রথম ব্যক্তির চাহিদা, দ্বিতীয় ব্যক্তির চাহিদা। আমরা যদি এক্ষেত্রে দুজন ব্যক্তির ধরি তাহলে এখানে দুজন ব্যক্তির চাহিদা দেওয়া আছে। তারপরে পরের ইয়েতে এটা দেখো যে বাজার চাহিদা, এর ফলে বাজার চাহিদা পাওয়া যাবে। এখানে খেয়াল করো যে দাম যখন 6 টাকা তখন প্রথম ব্যক্তির চাহিদা হচ্ছে 5 একক, অর্থাৎ সে 5 একক ক্রয় করেছে। আর দ্বিতীয় ব্যক্তি চাহিদা হচ্ছে 10 একক, অর্থাৎ সে 10 একক ক্রয় করেছে। দাম যখন 6 টাকা তখন প্রথম ব্যক্তির চাহিদা হচ্ছে 5 একক আর দ্বিতীয় ব্যক্তির চাহিদা হচ্ছে 10 একক। তাহলে এই ক্ষেত্রে বাজার চাহিদা কত হবে? বাজার চাহিদা হবে যে আমরা আগে সংজ্ঞাতে দেখেছি যে সমষ্টি, অর্থাৎ এই যে 5 প্রথম ব্যক্তির চাহিদা এবং দ্বিতীয় ব্যক্তির চাহিদা, এই দুটো যোগ করলে 5 আর 10 যোগ করলে 15 একক হচ্ছে। দাম যখন 6 টাকা তখন বাজার চাহিদা হবে 15 একক। এইভাবে দাম যখন কমে 4 টাকা হলো তখন দেখো প্রথম ব্যক্তির চাহিদা হচ্ছে 10 একক, দ্বিতীয় ব্যক্তির চাহিদা হচ্ছে 15 একক। তাহলে বাজার চাহিদা কত হবে? এই দুটোর যোগফল, 10 আর 15 যোগফল হচ্ছে 25 একক হচ্ছে বাজার চাহিদা। আবার তারপরে দেখো দাম যখন আরো কমে গেল, 2 টাকা হলো, তখন প্রথম ব্যক্তির চাহিদা দেখো বেড়ে গেল 15 একক, দ্বিতীয় ব্যক্তির চাহিদাও বেড়ে গেল 20 একক হলো। তাহলে বাজার চাহিদা এই ক্ষেত্রে কত হবে? 15 যোগ 20 সমান 35 একক। তাহলে এইভাবে একটি দ্রব্যের বিভিন্ন দামে যে বিভিন্ন ব্যক্তির চাহিদাগুলো থাকবে, এখানে দুজন ব্যক্তি ধরা হয়েছে, দুজন ব্যক্তির চাহিদা, এই দুজন ব্যক্তির চাহিদার সমষ্টি অর্থাৎ যোগ করে আমাদের বাজার চাহিদা পাওয়া যাবে। এখানে বাজার চাহিদা আমরা যদি ধরি দামের ঘর 6 টাকা, 4 টাকা, 2 টাকা, তার ফলে বাজার চাহিদা হচ্ছে 15 একক, 25 একক, 35 একক। এভাবে এটা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করা যাবে সূচি অনুযায়ী। তাহলে এইভাবে একটা বাজারে যখন অসংখ্য ক্রেতা থাকে তো সকল ক্রেতার ব্যক্তিগত চাহিদাগুলো যোগ করে হচ্ছে বাজার চাহিদা পাওয়া যাবে। এরপরে আসো আমরা যেটা করব, যেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা থেকে কিভাবে বাজার চাহিদা রেখা অঙ্কন করা যায়। এখানে চিত্রের সাহায্যে আমরা দেখেছি, এটা খেয়াল করো। এখানে আমরা অন্য একটা সূচি অনুযায়ী এখানে চিত্রটা করেছি। এখানে দেখো প্রথম চিত্র, এটা এ ব্যক্তির চাহিদা রেখা, তারপর দ্বিতীয় চিত্রটা হচ্ছে বি ব্যক্তির চাহিদা রেখা, আর তৃতীয়টা হচ্ছে বাজার চাহিদা রেখা, অর্থাৎ এ আর বি ব্যক্তির চাহিদার সমষ্টির ফলে যে রেখাটা সেটা হচ্ছে বাজার চাহিদা রেখা। প্রথমটা খেয়াল করো যে দাম যখন 4 টাকা তখন প্রথম ব্যক্তির চাহিদা হচ্ছে 4 একক। এখানে আমরা জানি যে চাহিদা রেখা অঙ্কন করতে গেলে কি লাগে, নিচে চাহিদার পরিমাণ ধরতে হয় আর লম্ব অক্ষে হচ্ছে দ্রব্যের দাম ধরতে হয়। নিচে বলতে এখানে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ আর লম্ব অক্ষে দ্রব্যের দাম ধরা হয়। তো এখানে আমরা একটা ধরে নিচ্ছি দাম, যে দাম যখন 4 টাকা তখন এই ব্যক্তির চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক। তাহলে এদের সমন্বয় সূচক যেই বিন্দু, সেই বিন্দু দিয়েই হচ্ছে
প্রথম চাহিদা রেখাটা হলো, সেটা হচ্ছে ডিডি চাহিদা রেখা। তাহলে ডিডি রেখাটা হচ্ছে প্রথম, অর্থাৎ এ ব্যক্তির চাহিদা রেখা। এরপরে দেখো যে বি ব্যক্তির ক্ষেত্রে যে দাম ওই একই, 4 টাকা যখন দাম, তখন বি ব্যক্তির চাহিদা কিন্তু বেশি, এখানে 6 একক। তাহলে বি ব্যক্তির ক্ষেত্রে দাম যখন 4 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 6 একক। তাহলে এদের সমন্বয় সূচক বিন্দু, এই 4 আর 6 এর সমন্বয় সূচক বিন্দু এখানে, এই বিন্দু দিয়ে চাহিদা রেখাটা হবে। এখানে যে চাহিদা রেখাটা অঙ্কন করা হলো সেটা হচ্ছে D1 চাহিদা রেখা। তাহলে এই রেখাটা হচ্ছে বি ব্যক্তির চাহিদা রেখা। তাহলে এ ব্যক্তির চাহিদা রেখা হচ্ছে ডিডি রেখা, আর বি ব্যক্তির চাহিদা রেখা হচ্ছে D1 রেখা। এখানে খেয়াল করো যে প্রথম ব্যক্তির চাহিদা ছিল 4 একক, আর দ্বিতীয় ব্যক্তির চাহিদা হচ্ছে 6 একক। তাহলে এরপরে আমরা বাজার চাহিদা রেখাটা অঙ্কন করব। সেটা কিভাবে হবে? দাম একই থাকবে, দাম যখন 4 টাকা, এখানেও দাম 4 টাকা, এখানেও নিচে চাহিদার পরিমাণ ধরা হচ্ছে, আর উপরে ভূমি লম্ব অক্ষে দ্রব্যের দাম ধরা হয়েছে। তাহলে দাম যখন 4 টাকা, এখানে দেখো চাহিদার পরিমাণ কত? 10 একক। 10 একক কিভাবে হলো? আমরা জানি বাজার চাহিদা কিভাবে হবে, প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির চাহিদা যদি দুইজন ব্যক্তি থাকে। তাহলে এখানে আমরা এ ব্যক্তি আর বি ব্যক্তি ধরেছি, তাহলে এখানে এ ব্যক্তির চাহিদা যোগ হচ্ছে বি ব্যক্তির চাহিদা। তাহলে এ ব্যক্তির চাহিদা ছিল 4 একক, একই দামে এ ব্যক্তির চাহিদা ছিল 4 একক, আর বি ব্যক্তির চাহিদা ছিল 6 একক। তাহলে 4 আর 6 যোগ করলে 10 একক। 10 একক হচ্ছে বাজার চাহিদা। তো সেই অনুযায়ী এখানে দ্রব্যের বাজার চাহিদা রেখার ক্ষেত্রে দেখো তৃতীয় চিত্রে খেয়াল করো যে দাম যখন 4 টাকা, তখন বাজার চাহিদা কত? 10 একক। তাহলে এদের সমন্বয় সূচক বিন্দু দিয়ে যে চাহিদা রেখাটা যাবে সেটা হচ্ছে D2 চাহিদা রেখা। তাহলে D2 চাহিদা রেখাটাই হচ্ছে বাজার চাহিদা রেখা। অর্থাৎ এ ব্যক্তি এবং বি ব্যক্তির চাহিদার, ব্যক্তিগত চাহিদা যোগ করে যে বাজার চাহিদা হলো 10 একক, এর ফলে যে রেখাটা D2 হলো, এটাই হচ্ছে বাজার চাহিদা রেখা। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এভাবে যে আলাদা আলাদা করে এক একজন ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করে সেখান থেকে আমরা বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারবো। তাহলে সেখানে কি করতে হবে? দাম একই থাকবে, চিত্রটা একটু খেয়াল করো যে দাম একই থাকবে, সব কিন্তু 4 টাকা করে, কিন্তু এখানে চাহিদার পরিমাণ আলাদা। প্রথম ব্যক্তির চাহিদা, এ ব্যক্তির চাহিদা হচ্ছে 4 একক, বি ব্যক্তির 6 একক। তাহলে বাজার চাহিদা হবে 4 যোগ 6 10 একক, যেটা আমরা সূচিতে দেখেছিলাম এর আগে, যেভাবে যোগ করে বাজার চাহিদাটা বের করতে হয়। এর ফলে যে রেখাটা হলো D2 রেখা, এটাই হচ্ছে বাজার চাহিদা রেখা। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে ব্যক্তিগত চাহিদা রেখা থেকে কিভাবে বাজার চাহিদা রেখা অঙ্কন করা যায়। এই চিত্রগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখানে অন্য একক বা অন্য দাম দিয়েও তোমরা করতে পারো, তো খেয়াল রাখতে হবে যে এ ব্যক্তি এবং বি ব্যক্তির চাহিদা যোগ করে বাজার চাহিদাটা পাওয়া যাবে, সেই জন্য এখানে হয়েছে 10 একক। আচ্ছা আসো এবার আমরা পরবর্তী আলোচনায় যাই। এরপরে আমরা আলোচনা করব যে চাহিদার নির্ধারক বলতে কি বোঝায় এবং নির্ধারক গুলো কি। চাহিদা নির্ধারক হচ্ছে যেটা বলা হচ্ছে যে চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ একজন ক্রেতা কোনো দ্রব্য কি পরিমাণ ক্রয় করবে সেটা কতগুলো বিষয়ের উপরে নির্ভরশীল হবে, এই বিষয়গুলোকেই চাহিদার নির্ধারক বলা হয়। অর্থাৎ যেসব বিষয় বা অবস্থা একটি দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে সেগুলোকেই একত্রে চাহিদার নির্ধারক বলা হয়। অর্থাৎ যেসব বিষয়ের উপরে চাহিদা নির্ভর করবে বা প্রভাবিত হবে, কম হবে, বেশি হবে, হতে পারে, সেই সব বিষয়গুলোকে বলা হবে চাহিদার নির্ধারক। আসো আমরা এবার এই নির্ধারক সমূহগুলো বিস্তারিতভাবে আলোচনা করি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চাহিদার নির্ধারক কতগুলো বিষয়ের উপরে নির্ভর করে, যেমন দ্রব্যের দামের উপরে, ভোক্তার আয়ের উপরে চাহিদা পরিবর্তন হতে পারে বা কম বেশি হতে পারে,
ভোক্তার রুচি অভ্যাসের উপরেও নির্ভর করে। বিকল্প দ্রব্যের দাম জনসংখ্যার পরিবর্তন, পরিপূরক দ্রব্যের দাম আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের উপর নির্ভর করে। তারপর সঞ্চয় প্রবণতার উপরেও চাহিদাটা নির্ভর করে। তবে দামের ভবিষ্যতের গতি কেমন হবে সেটার উপরেও চাহিদা নির্ভর করে। এছাড়া সম্পদ বন্টনের উপরেও চাহিদা নির্ভর করে। এছাড়া আরো অনেক বিষয়ের উপরে নির্ভর করে। আমরা এখানে কয়েকটা বিষয় উল্লেখ করলাম। এবার আসে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করি। দেখি যে কিভাবে এই বিষয়গুলোর উপরে নির্ভর করে। প্রথমে যেটা আমরা দেখব যে দ্রব্যের দাম। দ্রব্যের দামটা হচ্ছে চাহিদার নির্ধারকের প্রধান বিষয়। কারণ আমরা জানি যে দ্রব্যের দামের উপরেই কিন্তু চাহিদা নির্ভর করে। যে চাহিদা ডিপেন্ডেন্ট হচ্ছে দ্রব্যের দাম। দাম দ্বারাই চাহিদাটা প্রভাবিত হবে। এবং সেটা কেমন হয় যে আমরা জানি যে চাহিদা বিধি অনুযায়ী দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে কি হয়, তাহলে চাহিদা কমে যায়। আবার দাম যদি কমে তাহলে চাহিদা বেড়ে যায়। এভাবে একটা দ্রব্যের দামের উপরে চাহিদা কখনো বেশি হবে, কখনো কম হতে পারে। এরপরেটা দেখো যে ভোক্তার আয়ের উপরেও কিন্তু চাহিদা নির্ভর করবে। ভোক্তার আয় যদি দেখা যায় যে বৃদ্ধি পায় তাহলে চাহিদাও কিন্তু বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। আবার ভোক্তার আয় যদি কমে যায় তাহলে চাহিদা কমে যাবে। এরপরে ভোক্তার রুচি অভ্যাস পছন্দ এগুলোর উপরেও চাহিদা নির্ভর করবে। যে রুচি অভ্যাস এগুলো যদি পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে চাহিদাটাও পরিবর্তিত হবে। এরপর হচ্ছে বিকল্প দ্রব্যের দাম। বিকল্প বা পরিবর্তক দ্রব্য বলা হয়। বিকল্প বা পরিবর্তক দ্রব্য কি, যে দুটো দ্রব্যের মধ্যে যদি একটা দ্রব্যের পরিবর্তে আমরা আরেকটি দ্রব্য দ্বারা ওই একই অভাব পূরণ করতে পারি তাহলে সেই দ্রব্যগুলোকে বলা হবে এরা একে অপরের বিকল্প দ্রব্য। যেমন চাল আটা এরা হচ্ছে বিকল্প দ্রব্য। তো এই ক্ষেত্রে বিকল্প দ্রব্যের দাম যদি বেড়ে যায়, একটি দ্রব্যের দাম, বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে অন্য দ্রব্যের চাহিদা কিন্তু বেড়ে যাবে। বিকল্প দ্রব্যের দামের ক্ষেত্রে যদি একটি দ্রব্যের দাম বাড়ে তাহলে অন্য দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। যেমন যদি চালের দাম বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আটার চাহিদা কিন্তু বেড়ে যাবে। চালের চাহিদা কমে যাবে কিন্তু আটার চাহিদা বেড়ে যাবে। এইভাবে বিকল্প দ্রব্যের দামের উপরে চাহিদা পরিবর্তন হয়। এরপর জনসংখ্যার পরিবর্তনের উপরেও হচ্ছে চাহিদা নির্ভর করে। তো চাহিদা কম বেশি হয়। একটা দেশের জনসংখ্যা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। আবার জনসংখ্যা যদি কমে যায় তাহলে দ্রব্যের চাহিদা কমে যাবে। এরপরে হচ্ছে পরিপূরক দ্রব্যের দামের উপরেও চাহিদা নির্ভর করে। পরিপূরক দ্রব্যটা কি, এটা হচ্ছে যে একটি দ্রব্যের অভাব পূরণ করতে যদি আরো অন্য দ্রব্যের প্রয়োজন হয় তাহলে এরা পরস্পরের পরিপূরক দ্রব্য হবে। যেমন হচ্ছে কালি কলম বা পেট্রোল মোটর গাড়ি। যে পেট্রোল ছাড়া মোটর গাড়ি চলতে গেলে কিন্তু গাড়ি চলতে গেলে পেট্রোলের দরকার হবে, তাহলে এরা হচ্ছে একে অপরের পরিপূরক দ্রব্য। তো এখানে কিভাবে চাহিদাটা পরিবর্তন হয় বা চাহিদার উপর প্রভাব ফেলে, যেমন পরিপূরক দ্রব্যের দাম যদি পেট্রোলের দাম বেড়ে যায় তাহলে মোটর গাড়ির চাহিদা কিন্তু কমে যাবে। মোটর গাড়ির চাহিদা কমে যাবে। আবার যদি পেট্রোলের দাম কমে যায় মোটর গাড়ির চাহিদা বেড়ে যাবে। এইভাবে পরিপূরক দ্রব্যের দাম দ্বারা চাহিদা প্রভাবিত হয়। এরপরে দেখো যে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হলেও চাহিদার পরিবর্তন হবে বা চাহিদা প্রভাবিত হয়। যেমন আবহাওয়া বা জলবায়ু যদি যেমন গ্রীষ্মকালে আমাদের দেখা যাচ্ছে ঠান্ডা পানীয় চাহিদাটা বেশি হয়, কিন্তু শীতকালে সেটার ওই চাহিদাটা অত বেশি থাকে না। আবার শীতকালে দেখা যাচ্ছে যে পশমি কাপড়ের যে চাহিদা বেশি থাকে কিন্তু গরমকালে পশমি কাপড়ের চাহিদা থাকে না। তো এইভাবে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের দ্বারাও চাহিদা প্রভাবিত হয়। তবে সঞ্চয়ের উপরেও নির্ভর করবে, সঞ্চয় প্রবণতার উপরেও চাহিদা নির্ভর করে। সঞ্চয় প্রবণতা যদি বেশি হয় তাহলে কি হবে, মানুষের সঞ্চয় প্রবণতা যদি বেশি হয় তাহলে কিন্তু মানুষের চাহিদা কমে যাবে। কারণ মানুষ সঞ্চয় বেশি করলে তার
তখন আয়টা থেকে যে অর্থ থাকে সেটা কিন্তু সে কম ব্যবহার করবে, কম দ্রব্য কিনবে বা চাহিদা তখন তার কমে যাবে। আর সঞ্চয় প্রবণতা যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে চাহিদা বেড়ে যাবে। তো দামের ভবিষ্যৎ গতির উপরেও চাহিদা প্রভাবিত হবে বা চাহিদা নির্ভর করে। অর্থাৎ কোনো দ্রব্যের দাম যদি মনে করা হয় যে ভবিষ্যতের দাম বৃদ্ধি পেতে পারে, তাহলে সেই দ্রব্যের দাম এখন বেড়ে গেলেও তার চাহিদা কিন্তু বেড়ে যাবে। এরপর হচ্ছে সম্পদ বন্টনের উপরে নির্ভর করবে চাহিদা। যে সম্পদ যদি মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিলাসজাত দ্রব্যের চাহিদা বেড়ে যায়। আর যদি সম্পদটা সুষমভাবে বন্টন হয়, তাহলে সামগ্রিকভাবে সাধারণ লোকদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা তখন বাড়বে। তাহলে এইভাবে সম্পদ বন্টনের উপরেও চাহিদা নির্ভর করে। তাহলে আমরা দেখলাম যে চাহিদার অনেকগুলো নির্ধারক আছে, তার মধ্যে কতগুলো এই নির্ধারক বা এই বিষয়গুলোর উপরে চাহিদা মানে প্রভাবিত হয় বা পরিবর্তন হয়। বিশেষ করে দামের উপরে, দাম দ্বারা প্রভাবিত হয়। এছাড়া ভোক্তার আয়, রুচি, অভ্যাস দ্বারাও এখানে প্রভাবিত হয়। তাহলে এগুলোকে বলা হচ্ছে চাহিদার নির্ধারক সমূহ। চাহিদার নির্ধারক আমরা জানলাম যে যেসব বিষয়ের উপরে চাহিদা নির্ভর করে বা চাহিদা প্রভাবিত হয়, সেই সমস্ত বিষয়গুলোকে একত্রে বলা হবে চাহিদার নির্ধারক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, ব্যক্তিগত চাহিদা, বাজার চাহিদা এবং এই চাহিদার রেখাগুলো অঙ্কন, ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা কিভাবে করা যায়, এছাড়া চাহিদার নির্ধারক গুলো সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলো বাসায় তোমরা ভালো করে আরো পড়বে, তাহলে আরো এই বিষয়গুলো তোমাদের আয়ত্তে আসবে। আজকের মতো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।